আমরা এবার ডেকে নেব জয়ন্ত বাবুকে। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় হাইকোর্টের অ্যাডভোকেট এবং লেখক আজকে এই বিষয়ে কথা বলবেন। অল বেঙ্গল বেঞ্চ ফোরামের পক্ষ থেকে আগে একটা ছোট্ট ফেলিসিটেশন। আমি এটা খুলে নিই, থেকে দূরেই থাকবো। এটা আচ্ছা আমরা সোশ্যাল ডিসটেন্সিং কথাটা উঠে যাচ্ছে, ফিজিক্যাল ডিসটেন্সিং। অল বেঙ্গল বেঞ্চ ফোরামের পক্ষ থেকে দিন জয়ন্ত বাবুকে উত্তরীয় করাচ্ছেন। নমস্কার। আমার প্রথমে বলি যে আমাকে কেউ উত্তরীয় পড়ালে বা মেমেন্টো দিলে ভালো লাগে, কিন্তু লজ্জাও লাগে, কারণ আমি অত বড় কিছু নই। আর এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবার কাছ থেকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবাংলার দুজন বাঘা লয়ার এখানে উপস্থিত আছেন। একজনের কথা শুনেছেন আর একজনের কথা শুনলেন, সলিলদা বাঘা পুলিশ অফিসার। এনাদের কাছ থেকে যা যা আপনারা শুনছেন মনে রাখবেন প্রত্যেকটা কিন্তু মণিমুক্ত। ওনারা যত ভালো জানেন অতটা ভালো হয়তো আমি জানি না। আমি প্রথমে আমার বক্তব্য শুরু করব নন্দিনী ম্যাডামকে ধন্যবাদ দিই এবং পাশাপাশি নন্দিনী ম্যাডামের বিরাট টিমকে ধন্যবাদ দিয়ে, কারণ এটা একটা বিরাট কনসেপ্ট, যে কনসেপ্ট চালু হয়েছে নন্দিনী ম্যাডামের হাত ধরে। আগেও হয়েছে, অল্প বিস্তর এই ধরনের অভিযোগগুলি উঠতো, এই ধরনের আন্দোলনের কথা বলা হতো, কিন্তু সেইভাবে ম্যাচিওর করেনি বা সেইভাবে একটা এরকম টায়ারলেস এফোর্টও আমি দেখিনি। যদিও আমার 22 বছর ওকালতি হলো, আমিও মাঝে মাঝে নন্দিনী ম্যাডামদের মতে একমত হতে চাইতাম, কিন্তু যেহেতু আমি আইনজীবী, মনে রাখতে হবে আমি আইনজীবী বা আইনের ছাত্র, আমরা ছেলে বা মেয়ে উভয়ের পক্ষের হয়ে মামলা করে থাকি, উভয়ের কথাই শুনে থাকি। কিন্তু প্রথমে ধন্যবাদ দিচ্ছি নন্দিনী ম্যাডামকে, আপনার টিমকে। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাইব। দেখুন, আমি যখন এখানে ঢুকলাম, এখানের আড়ম্বর দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলনটা ছড়াতে হবে মাঠে ময়দানে। আজকে সাধারণ মানুষ অত্যাচারিত হলেও বাইরে প্রকাশ করতে সাহস পান না, লজ্জা পান, তারা বাইরে মুখও হয়তো দেখাবেন না যদি তারা অত্যাচারিত হন বা যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়। আমার বক্তব্যের পরে অনেকেই আমাকে ঘিরে ধরলেন এবং বললেন, জয়ন্তবাবু আপনি কেন এই অনুষ্ঠানে পুরুষদের জন্য, আপনি কেন, আপনি মহিলাদের জন্য মামলা করেন, মহিলা ভিকটিমদের জন্য ফ্রিতে মামলা করেন, লিগালিট করেন, আপনাকে আমরা এখানে দেখতে চাই না। তারা আমরা বাইরে ছিলেন, তখন আমি প্রেস ক্লাবের বাইরে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম। তো আমি তাদের যা বলেছিলাম এখানেও সে কথা বলবো, দেখুন আন্দোলনটা বা সমস্যাটা মহিলা বনাম পুরুষ নয়, আন্দোলনটা হওয়া উচিত আইনি বনাম বেআইনি। মহিলাদের জন্য নির্দিষ্ট আইনের দরকার ছিল, মহিলাদের জন্য নির্দিষ্ট আইনের দরকার আছে, মহিলাদের জন্য আইন তৈরি হয়েছে, হয়তো ভবিষ্যতে আরো তৈরি হবে, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সংবিধানের 15টি অনুচ্ছেদে বলা হয়েছে যে মেয়েদের দুর্বল মনে করা হচ্ছে, মহিলা এবং শিশুদের জন্য প্রয়োজনে রাজ্য সরকারগুলি নতুন নতুন আইনের প্রণয়ন করতে পারবে, হোক, তাতেও আমার অসুবিধা নেই। 498 ক্যাপিটাল এ ভারতীয় দণ্ডবিধিতে যখন ইনকর্পোরেট করা হলো, তখন মনে করা হয়েছিল যে এই আইনটার ভারতীয় দণ্ডবিধিতে ইনকর্পোরেশনের প্রয়োজন আছে। সারা দেশে এই ধরনের অত্যাচারের, মানে মেয়েদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে যাচ্ছিল। মেয়েরা ঘরের মধ্যে স্বামী এবং তার আত্মীয়দের দ্বারা অত্যাচারিতা হচ্ছিলেন, তাদের সুরক্ষা দিতে গিয়ে আইনটা প্রণয়ন করা হয়, আমার কোনো আপত্তি নেই। দিন যত যায় তারপর দেখা গেল রেপ লটারও আধুনিকীকরণের দরকার আছে। বিশেষত নির্ভয়া মামলার পরে জাস্টিস ভার্মা বিভিন্ন মানুষের কাছ থেকে রেকমেন্ডেশন চাইলেন, বিভিন্ন মানুষ রেকমেন্ডেশন পাঠালেন, সেখানে আইনের ছাত্র, আইনজীবী যেমন সাধারণ গৃহবধূরাও ছিলেন। প্রচুর পাতা রেকমেন্ডেশন এলো এবং মনে করা হলো রেপ লয়ের আধুনিকীকরণের প্রয়োজন আছে, রেপ ল আধুনিকীকরণ হলো। মেয়েদের জন্য রেপ লয়ের আধুনিকীকরণের প্রয়োজন ছিল, আমার তাতেও আপত্তি নেই। পক্সো বলে নতুন একটা ধারা এলো, আপনারা শুনছেন আমাদের এক্সপার্টদের কাছ থেকে, ওনারা বলছেন যে পক্সো, আমিও ব্যক্তিগতভাবে মনে করি পক্সো এই আইনটারও প্রয়োজন ছিল। আমি প্রথম যেখানে প্রোটেস্ট করব সেটা হলো আইনের প্রয়োগ যথাযথ হচ্ছে কিনা। আইন আছে, আইন প্রণয়নের প্রয়োজন ছিল, আইন প্রণেতারা সেটা ফিল করেছেন,
আইন প্রণেতার আইন প্রণয়ন করেছেন, কিন্তু আমার প্রথম বক্তব্য হবে এটার প্রয়োগ কি যথাযথ হচ্ছে। একটি মেয়ে তিনি যদি কাঁদতে কাঁদতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন, সঙ্গে সঙ্গে আগে তো বিশেষ করে 498 এর রাত 12টার সময় দরজায় লাথি মেরে দরজা ভেঙে পুরুষটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু পুরুষটি নয়, আমি ভুল বলছি, তার আত্মীয় স্বজন সবাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি না জ্যোতিষ আছে কিনা, জ্যোতিষের কথা তো আমি প্রায়ই বলি যে জ্যোতিষ এই অর্গানাইজেশনের সদস্য, তার দাদার শ্বশুর মশাইকেও রেপে 376 কেস দেওয়া হয়। ভাবতে পারছেন তার দাদার শ্বশুর মশাইকে ইমপ্লিকেট করার বা ইনভলভমেন্ট করার কোনো দরকার ছিল? পুলিশ কি এটা বুঝতে পারেনি? পুলিশ কি এটা বোঝে না? বুঝেও তারা করলেন এই কারণে তাতে মনে করা হয় চাপটা বেশি দেওয়া যাবে, স্বামীজির উপরে চাপ বেশি দেওয়া যাবে যদি দাদার শ্বশুর মশাইকেও আমরা ইমপ্লিকেট করে দিই। আননেসেসারি, কারণ 376 মামলাতে দাদার শ্বশুর বা নিজের বাবা সবাই মিলে একসঙ্গে 376 করে থাকেন, এটা আমি কোথাও শুনিনি। হতে পারে দাদা কোথাও একটা আচরণ এরকম করলেন, হয়তো অ্যাপার্টমেন্টের সেকশন দিয়ে দিয়েছে। সবাই মিলে অভিযোগটাও তাই। আসলে অ্যাক্টিভ হয়েছে অ্যাট দি ইনস্ট্যান্স অফ দ্য কমপ্লেনেন্ট। At the instance of the complainant, আমাদের এটাই কথা। অ্যাঙ্গার অফ দি একদম। তার মানে দাঁড়াচ্ছে কোথাও একটা যেন চাপ দেব আমরা, পুরুষটিরা একেবারে হাড়মজ্জা বের করে নেব, এইরকম একটা আচরণ। স্বামী স্ত্রী সম্পর্কে যদি গোলাপ থাকে তাহলে কাটাও থাকতে পারে, আমি এটুকু বুঝি, কিন্তু তার সঙ্গে একেবারে হাড়মজ্জা বের করে নেবার মতো প্রয়োজন আছে কিনা আমি বুঝি না। এটুকুও বুঝি না যারা আইনটা প্রয়োগ করছেন, থানাতে যখন একজন মহিলা গিয়ে অভিযোগ দায়ের করছেন, তারা তাদের মাইন্ডটাও অ্যাপ্লাই করেন না কেন? তাহলে অনেকে বলেন যে ওপর মহলের চাপ থাকে। ওপর মহলের চাপ কি থাকে? শরীরদারা এখানে আছেন, শরীরদারা যারা সিনিয়র পুলিশ অফিসার, তারা কখনো বলবেন? তারা তো আমার ধারণা আরো, এটা অবশ্য আমি আমাদের এখানকার বাধা লয়ারদের, তারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে ক্রাইম যখন হয় সেই ক্রাইমের ইনভেস্টিগেশন একজন সাধারণ কেস। আমাকে কোন একজন বলছিল আরে ওই এটা করে দাও, পাসপোর্টটাকে ইম্পোর্ট করে দাও। এইখানে আমার একটা কথা আছে, বলছি আমার ওটা হয় না স্যার, ওটা সরাসরি ক্লিয়ারই আছে। এই এটা কেউ বলতেই পারবে না। ঠিক, এই পাসপোর্টের কথা তো বলবো, কারণ ছেলেরা এখন এইভাবে অত্যাচারিত হচ্ছে। একটু আগে তুমি বলছিলে জুডিশিয়াল অফিসারদের রোল, জজ সাহেবরা যাদের আমি নাম করেও বলতে পারি নাও বলতে পারি, জজ বিশেষ করে হাইকোর্টের প্রভাবপ্রতিম জজ সাহেবরা, তারা যখন একটা রেপের বা পক্সোর কেস পাচ্ছেন, তারা বলছেন পাসপোর্টটা জমা রাখতে। এটা কোনো প্রয়োজন আছে? পাসপোর্টটা জমা রাখলে ছেলেটির আমি চাকরি আজকে চলে তোমার ওই যায়। জাস্টিস অরুণ বসু ভরসরি করতে ইমাজমে ভাষা করে ইমাজমে এসেছে বহুদিন তখন জাস্ট রেজিস্টার জাস্টিস অ্যাকচুয়ালি আমাদের আইন এখানে আপনারা মাইকটা নিয়ে বলুন না, সবাই শুনতে পাবেন, তাহলে মাইক রয়েছে। আদালতকে মিথ্যে কথা বলা, সেই জন্য আদালতে চুপ থাকে, মিথ্যা সহ্য করে তারা চুপ থাকে। হ্যাঁ, তার যে মিথ্যা কথা বলছে তার বিষয়ে কিছু করে না। খালি আমাদের একজন প্রাক্তন জাস্টিস যিনি নিয়োগ পরবর্তী হয়েছিলেন, তিনি একটা ভালো রায় দিয়েছিলেন, সেটাকে আমি কখনো ব্যবহার আইন নই। কিন্তু এই যে পারজুরি যেটা, কিংবা আদালতের সামনে মিথ্যে কথা বলা, হ্যাঁ, এটা 130 পানিশমেন্ট। যে বলছে যে ওর দাদা শ্বশুর করেছে, that lady should be put behind bars, and 2 times the punishment তাকে দেওয়া for the false complaint. এখানে অনির্বাণ আর সমজিৎ রয়েছে। আপনি পারজুরির কথা বললেন, একটা পারজুরির মামলা দায়ের করা এবং সেটাকে প্রমাণ করা কত কঠিন জানেন? একজন পুরুষ মানুষ যার পাসপোর্টটা জমা রাখতে হয়েছে, যার চাকরিটি চলে গেছে, যে চাকরি পাবে না, তার পক্ষে কোর্টে গিয়ে পারজুরির মামলা দায়ের করবে এবং সেটা প্রমাণ করবে, এটা কি সম্ভব? যারা করছে অনেকে পয়জুরি অ্যাপ্লাই করছে, জাজেস আর নট টেকিং ইট। এক নম্বর। দ্বিতীয় কথা, এই পক্সো বা 376 মামলাগুলোকে বলা হয় মরাল টার্পিচুরির মামলা, চাকরি আর ফিরে পাবে না সে কোথাও। যদি এরকম কোনো অভিযোগ আসে যে পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ের সঙ্গে এই ছেলেটি অশালীন আচরণ করেছে, পক্সোতে কেস চালু হলো, তাহলে তার চাকরিটি চলে যাবে। কোনো অফিসে যেখানে মহিলা কলিগরা থাকে সেখানে চাকরি আর হবে না। many cases you will find that he commits suicide. এটা তো একটা মারাত্মক কথা আপনি বললেন। এটা উনি যে কথাটা বলেছেন, আমার এই ব্যাপারে একটা কথা আছে, আপনি আমার সঙ্গে একমত হবেন, যে যখনই কোনো অভিযোগ আসে, আপনারা জানেন থানায় পুলিশ বিট করার লয়ার সাংবাদিক থাকে, পুলিশ বিট করে তারা। আজকাল তো
মোবাইল ভিডিও যুগে চট করে একটা ভিডিও সেটা হয় বিভিন্ন চ্যানেলে দেখানো হলো, চ্যানেলে দেখানো না হলো যদি ফেসবুকে চলে যায়, তাহলে সেই ছেলেটি যদি তার বিয়ে হয়ে থাকে তার স্ত্রী বাজারে যেতে পারবেন না, যদি তার বাচ্চা থাকে তার বাচ্চাকে স্কুলে মুখ দেখাতে পারবে না। তারপরে তো আসছে আত্মহত্যার প্রসঙ্গ। কিন্তু এটাও জেনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে অনেক ক্ষেত্রে যখন এই মানুষেরা বলছে এই কারণে এই ছেলেটি তার বাবা মা দাদা বৌদি সবাই যখন বেকসুর খালাস হয়ে বেরিয়ে এলেন, সেটা কিন্তু আর মিডিয়ায় আসে না। কাজে আপনারা যদি ফের কখনো অনুষ্ঠান করেন, তাহলে প্লিজ যারা পুলিশ বিটের সাংবাদিক তাদের আমন্ত্রণ জানাবেন, তারা যেন আরো সচেতন হন। শুধু সচেতন বলবো না, আমি বলবো তারা যেন মানবিক হন। আগেই এই ধরনের একটা খবরকে ছেপে দেওয়া বা আগেই এই ধরনের একটা খবরকে ভাইরাল করে দেওয়া বা চ্যানেলে ছেড়ে দেওয়ার আগে তারা যেন একটু ভেবে দেখেন যে সত্যি সত্যি এই অভিযোগটা শেষ অবধি আদালতে টিকবে তো। যদি না টেকে তাহলে কিন্তু আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব থেকে যাবে সেই খবরটাও করা। যে 4 বছর আগে আমি খবর করেছিলাম এই চ্যানেলে বা এই খবরের কাগজে যে এই লোকটিকে পক্সো বা প্রতিবেশীকে রেপ করার দায়ে অ্যারেস্ট করানো হয়েছিল, আজকে তিনি বেকসুর খালাস হয়ে বেরিয়ে এলেন, ওই তারা তো এটা করেন না। অথচ একটা অভিযোগই শেষ নয়, অভিযোগের পর দ্রুত গ্রেফতার, তারপরে তার প্রতিবেশী, তারপরে তার বাড়ির লোকের হ্যারাসমেন্ট, সব মিলে বাড়ির লোক আর মুখ দেখাতে পারেন না। এরকম উদাহরণ আমার কাছে আছে যে এই ধরনের অভিযোগ পাওয়ার পরে তারা বাড়িঘর বিক্রি করে চলে গেছেন। এটা কাম্য নয়। আমি তাই বললাম যে পুরুষ বনাম মহিলা আমি আন্দোলনের দিকে যাবই না, আমি বলবো আইনি বনাম বেআইনি লড়াই হোক। আইনি বনাম বেআইনিকে নিয়ে আমরা আজকে আলোচনা করি এবং আলোচনা করি যে সত্যি সত্যি এই ব্যাপারটাকে কতটা ফুলপ্রুফ করে তোলা যায় মাননীয় বিচারক মশাইদের সামনে। যেমন দুজন যদি পুলিশ অফিসাররা দায়ী হন একটি পুরুষের নির্যাতনের কারণে, তাহলে কিন্তু জুডিশিয়াল অফিসাররাও কম নন। নিম্ন আদালত বা হাইকোর্ট, আমি সবাইকে মাথায় রেখে বলছি, তারা কিন্তু বোঝেন, বুঝেও তারা অনেক সময় মনে করেন না আমি এখনই কিছু করবো না। প্রায় এই একটা কথা চালু হয়েছে, সৌম্যজিৎ এবং অনির্বাণ আমার সঙ্গে একমত হবে, প্রাইমা ফেসি ওর বিরুদ্ধে অভিযোগ আছে। আরে প্রাইমা ফেসিটা আসছে কোত্থেকে? প্রাইমা ফেসি তো আসছে 4টে পাতা 161 স্টেটমেন্ট যেটা দিচ্ছে যে থানার অফিসার, সলিলদা আমার উপর রাগ করবেন না, কিন্তু ব্রিটিশরা তারা পুলিশকে বিশ্বাস করেননি বলে বলেছেন যে পার্টি সই লাগবে না, তোমার সই করে দাও। আজও কিন্তু সেই সিস্টেম চলছে। আবার বক্তব্য হচ্ছে যে এটাই কি প্রাইমা ফেসি? আবার দেখুন আরো মজা হয়। ঠিক আছে, 161 স্টেটমেন্ট আমি দেখবো না, জজ সাহেব আমাকে বলছেন 164 আছে। 164 আমরা কবে এটা নিয়ে আরো ম্যাচিউরড হব যে 164টা তো এই নিয়ে তৈরি করছে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে, আরো স্ট্রং, আরো বেঁধে। তার মানে কি দাঁড়াচ্ছে, আইনজীবীর কাছে যে মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে যে বয়ানটা সে দিচ্ছে সেটা একেবারে বেদবাক্য। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিচ্ছে মানেই সেটা ঠিক, সেটার আর কোনো করোবরেশনের দরকার নেই। আমরা কিন্তু ওরা যদি একমত হবে, সলিলদাও একমত হবে যে বেশিরভাগ পক্সো বা 376 এর কেসে 161 আর 164 এ অনেক তফাৎ হয়। কারণ 161টা তো পুলিশ বানিয়ে দিল, 164টা আইনজীবীর পরামর্শ নিয়ে আরো টাইট দিতে, আরো গায়ের ঝাল মেটাতে তৈরি হলো। তারপরে তো 161 এর পেজটা চেঞ্জ হয়ে যাবে। এই আরেকটা কথা, 161 এর পেজ চেঞ্জ হয়ে যাবে। বুদ্ধিমান আইনে 161টা 164টা ভালো করে শেখাতে হতো যে বাবা যেটা 161 বলে ওইটাই বল। তার মানে দেখুন একবার 164টা নিয়ে একটা কপি প্রক্রিয়া করে ওরা ওইটা দেখে 164টা সাজিয়ে দেয় এরকম। হ্যাঁ, মাইক না, মাইক নেই বলে যেটা যদি সমস্যাটা হয় হচ্ছে 164টা যখন হচ্ছে রিটার্ন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যেটা যতটা বলছেন যেই মুহূর্তে এটা কিউটার্ড হবে আইও কি করবে, তার 161টা তো সে তার নিজের মতো লিখেছিল, এবার সে 164 এর কপি প্রক্রিয়া করে পুরো অংশটা চেঞ্জ করে দেয়। আর একটা প্রবলেম হচ্ছে এই এভিডেন্স ম্যানিপুলেশন, যে সিরিয়াল নাম্বার অফ দ্য কেস জেনারেলি হাইকোর্টে গেলে যেটা হয় পেজিনেশনটা হয়,
লোয়ার কোর্ট থেকে গেলে ডিস্ট্রিক্ট কোর্ট অব্দি পেজিনেশনটা থাকে না। তার ফলে কি হচ্ছে, যে কোনো সময় যেটা কিছু চেঞ্জ সেই হয়ে 161 যে কোনো চেঞ্জ করতে পারে। তার মানে দেখুন কত গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসছে, যে কেস ডায়েরিকে জজ সাহেবরা মনে করছেন প্রামাণ্য নথি, সেই কেস ডায়েরির পাতা বদলে যাচ্ছে। তাহলে আমরা কার উপরে বিশ্বাস করব? একজন পুরুষ তিনি অভিযুক্ত হয়েছেন, একদম শুরুতে কিন্তু তিনি, আপনারা মনে রাখবেন, অভিযুক্ত হন, দোষী হয়ে যান না। দোষীটা হবেন তো পরে, এবং তার রেট অনেক কম। একজন পুরুষ যখন দোষী হচ্ছেন, আপনারা ক্রাইম রেকর্ডস গুলোর তথ্য নিশ্চয়ই জানেন, বা নন্দিনী ম্যাডাম আপনাদের জানাবেন, সেই তথ্য কিন্তু জানাচ্ছে যে পুরুষের দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা, স্ট্যাটিস্টিক্স অনেক কম। তার মানে প্রাইমা ফেসি যে কথাটা ধর সাহেবরা বলছেন, প্রাইমা ফেসি তারা রিলাই করছেন তারা কেস ডায়েরির উপরে, আর এই কেস ডায়েরির পাতা বদলে যাচ্ছে। আমার একটা কথা জিনিস আছে, হ্যাঁ, মাইক নিয়ে নিন। যখন একটা ক্রিমিনাল কেস হয়, আমি আমার প্রথম কেউ যখন আসে তাদের বলি যে লড়াইটা তোমার আর বউয়ের মধ্যে না, ইট ইজ अगेंस्ट ইউ এন্ড দ্য স্টেট। বউ গিয়ে তো স্টেটকে কমপ্লেন করেছে, ইট ইজ দ্য স্টেট, দ্য পুলিশ, দ্য মেকানিজম, তারা সেটাকে গ্রাহ্য করেছে। সো ইউ আর ফাইটিং দেম, ইউ আর নট ফাইটিং ইউর রাইট। তার মানে দেখুন, আপনারা আমার সঙ্গে একমত হচ্ছেন যে আইনের প্রয়োগটা যথাযথ হচ্ছে না। আইন আছে মেয়েদের সুরক্ষার জন্য, থাক, কিন্তু যদি থানাতে বা যারা কেস ডায়েরিটা তৈরি করছেন তারা যদি আরো সচেতন এবং মানবিক এবং সৎ নিরপেক্ষ সুষ্ঠু হন, তাহলে কিন্তু একজন পুরুষের এই নির্যাতনের সম্মুখীন হতে হয় না। তো আইনের প্রয়োগটা হচ্ছে না, আমি ঠিকই বলেছি, মিসইউজ অফ আইন। আমি আসছি ওখানে, মিসইউজে আমি আসছি। আইনের প্রয়োগের দিকটাকে শেষ করে নিই। আপনারা, আমি সলিলদার মতো শ্রদ্ধেয় লোককে মাথায় রেখে, সামনে রেখেও বলবো, অনেক সময় কিন্তু মেয়েরা সরাসরি হয়তো কেস করতে চান না। আজকের যুগের কথা বলছি। আর আপনারা আজকাল একটা চালু হয়েছে যে ওনারা তো পণ্ডিত লোক, ওনারা জানেন যে অভিযোগ যখন দায়ের করাবে, হয় সেটা জেনারেল ডায়েরি হবে, নতুবা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হবে। আজকাল চালু হয়েছে রিসিভড উইদাউট ভেরিফাইং কন্টেন্টস। এটা কোথা থেকে আছে, কোথায় বলা আছে যেভাবে কোনো রিসিভ করা যায় উইদাউট ভেরিফাইং কন্টেন্ট? তুমি সাদা কাগজে দিলে, খামে দিলে না যে কন্টেন্ট ইজ নট ভেরিফাইড, এবং তার মানে তুমি রিসিভ করছো, ওটা একদম ঠিক সাদা বলছো। কাগজে। সাদা কাগজে তুমি দেখে নিচ্ছ না। স্টেপলার লাগিয়ে দেন, ঠিক আছে, মানে কন্টেন্ট ইজ নট ভেরিফাইড। বাট সাদা কাগজে স্যার এই অ্যাপ্লিকেশনটা নিন, স্যার এই অ্যাপ্লিকেশনটা নিন, আপনি এটাকে একটা জাস্ট ও দিল রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড। ঠিক। আচ্ছা, তুই তো তুই করতে পারিস না নাকি? দিলি তো তো আমি আবার পাঠালাম, যা বুঝে বলো না, এইবারে একটা কাণ্ড হচ্ছে মাঝখানে। এখানে আজকাল পুলিশ কর্মচারী যারা নিচ্ছেন অভিযোগটা, তারা একটা বলছেন ফোন নাম্বার দিয়ে যান আপনার এবং আপনার স্বামী, তারাই ফোন করছেন স্বামীকে, এবং স্বামীকে বলছেন শিগগির আসুন, উনি এসে অভিযোগ দায়ের করে গেছেন। এইবারে কিছু বেআইনি কাজ হয়ে যাবে আন্ডার দ্য টেবল। যদি সেটা না হয় তাহলে কেস হবে, তার মানে পুরুষ নির্যাতিত হবে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হবে। যদি আন্ডার দ্য টেবল আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে মহিলা অত্যাচারিতা হবে, মহিলা সত্যি সত্যি অত্যাচারিতা হলেও তার মামলা রুজু হবে না। অর্থাৎ এবারে আমি দ্বিতীয় পর্বে আমার আলোচনা, দ্বিতীয় বক্তব্য, সেটা হচ্ছে জুডিশিয়ারি সব জেনেও তাহলে এই কেস ডায়েরিটাকে কেন প্রামাণ্য নথি বলে মনে করছেন এবং তার ভিত্তিতে জামিনটা দিচ্ছেন না? আমার প্রথম অভিযোগ হলো, জামিনটা তুমি অন্তত দাও, যাতে এই ছেলেটি সেটার মামলাটাকে সাজাতে পারে, সঠিক তথ্য সেও নিয়ে আসতে পারে। নাম্বার 3, পাসপোর্টটাকে জমা দিয়ে দিতে হবে। হাইকোর্টে মামলা নিয়ে এলেই আগে পাসপোর্ট জমা দাও। পাসপোর্টটা আমি জমা দেবো কেন? আমার পাসপোর্ট চলে যাওয়া মানে, আজকাল বেশিরভাগ ছেলে বাইরে চাকরি করে, আপনারা জানেন, তার চাকরিটি চলে যাবে, চাকরি সে পাবেও না। আমি শুধু 490 এর কথা বলছি না, আমি 376 পক্সো সব মাথায় রেখে বলছি, সব মাথায় রেখে বলছি। এবারে আমার চতুর্থ বক্তব্য, সেটাই হলো যে এইটাই হলো, এতক্ষণ গেল আমি আইনের অপপ্রয়োগের কথা বললাম, এবার আসে অপব্যবহার। বিশ্বাস করুন, আমি আজও বিশ্বাস করি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মেয়েরা অত্যাচারিতা হচ্ছেন, সত্যি সত্যি তার অত্যাচারিতা হচ্ছেন। তবু অনেক ক্ষেত্রেই তারা আদালতে আসেন না, থানায় আসেন না। কিন্তু যারা থানায় আসছেন, আদালতে আসছেন, তার মধ্যে একটা বৃহৎ সংখ্যায় তারা আইনের অপপ্রয়োগ, অপব্যবহার করতে আসছেন। অর্থাৎ যা হয়নি তাই তারা আমাদের মতো আইনজীবীদের কাছেই আসছেন। এবং আমি বারবার বলি, আইনজীবী কিন্তু নিজেই, আইনজীবী হচ্ছে আপনার বাড়ির পুরোহিতের মতো,
যিনি আপনার প্রার্থনাটা দেবতার কাছে নিবেদন করেন, ঠিক সেই রকম আমার কাছে যে মক্কেল আছেন তার বক্তব্য আমি জজ সাহেবের কাছে নিবেদন করলাম। এই হলো আইনজীবীর রোল। তা যদি আমার কাছে কেউ এসে বলেন একটা মামলা লিখে দিন, আমি আপনাকে ফিস দেবো, তো আমাকে দিতেই হবে। এবং তখন আপনি বলবেন জয়ন্তবাবু কেন আপনি দিলেন, আরে না দিলে আমি খাবো কি? এটা হচ্ছে আমার পেশা, আমাকে ভুল বুঝে লাভ নেই। জয়ন্ত, তুমি যেটা বললে যে বেল দেওয়ার ব্যাপারটা যে জুডিশিয়াল অফিসার ঠিক, ঠিক, ঠিক। আমি খালি একটা উইথ ডিউ রিগার্ডস টু দ্য জুডিশিয়াল অফিসার্স এন্ড জাজেস আমি বলি, ধরো আসামি হয়ে যারা ডিফেন্স কাউন্সিল যারা আছেন, দ্য আসামি ডাজ নট ডিজার্ভ, কিন্তু উনি দাঁড়িয়ে দেখবেন, সত্যি কথা মানে প্র্যাগমেটিক্যালি বলছি, মানে উনি দেখবেন যে ডিফেন্সে কারা কারা আছে। ঠিক, ওখানে যদি দেখে যে বৈশা আছে, মুখ আছে, কুসুক আছে, বন্ধুজন আছে, বন্ধুজন আছে। এরা আছে, টাকা লাগবে না, আচ্ছা এবার না হলে আবার যদি দেখে স্টেটের দিকে আছে, স্টেটের দিকে ওরা আছে, স্টেটের দিকে কিছুই দেখছে, অ্যাবসলিউটলি কিচ্ছু দেখছে না, 161টাও দেখছে না। এই জায়গাটাতেই হচ্ছে বলার বিষয় যে there are tangible grounds that bail is not. অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশকে পুরো রেসপন্সিবল করা যাচ্ছে না, বিকজ জুডিশিয়ারি ব্যালেন্স দিচ্ছে না। এই জায়গাটা আমি বলছি সেটাই, আমি কিন্তু শুধু পুলিশকে রেসপন্সিবল করিনি, আমি বলেছি অপপ্রয়োগের কথাটা। অপব্যবহারের ক্ষেত্রে এবং অপপ্রয়োগের ক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা কম দায়ী নন। সেই জন্য আমার একটা বক্তব্য থাকবে, আপনারা যখন ফের অনুষ্ঠান করবেন অবশ্যই জুডিশিয়াল অফিসারদের ইনভাইট করুন, তাদের কাছে নিজেদের সমস্যা তুলে ধরুন যে এই ধরনের সমস্যা আমরা ফেস করছি। কেন আমি জানি না এখানে কোনো জুডিশিয়াল অফিসার আছেন কিনা, থাকা দরকার ছিল। তারা বুঝুন, আপনারা, আমি পরামর্শ দেব, আপনারা বিভিন্ন জেলার স্টেট লিগাল, বিভিন্ন জেলার লিগাল সার্ভিসেস অথরিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ধরনের অনুষ্ঠান করুন, জজ সাহেবদের ডাকুন। অর্থাৎ যা হয়নি তাই তারা আমাদের মতো আইনজীবীদের কাছেই আসছেন। এবং আমি বারবার বলি, আইনজীবী কিন্তু নিজেই আইনজীবী হচ্ছে আপনার বাড়ির পুরোহিতের মতো, যিনি আপনার প্রার্থনাটা দেবতার কাছে নিবেদন করেন, ঠিক সেই রকম আমার কাছে যে মক্কেল আছেন তার বক্তব্য আমি জজ সাহেবের কাছে নিবেদন করলাম। এই হলো আইনজীবীর রোল। তা যদি আমার কাছে কেউ এসে বলেন একটা মামলা লিখে দিন, আমি আপনাকে ফিস দেবো, তো আমাকে দিতেই হবে। এবং তখন আপনি বলবেন জয়ন্তবাবু কেন আপনি দিলেন, আরে না দিলে আমি খাবো কি? এটা হচ্ছে আমার পেশা, আমাকে ভুল বুঝে লাভ নেই। জয়ন্ত, তুমি যেটা বললে যে বেল দেওয়ার ব্যাপারটা যে জুডিশিয়াল অফিসার আমি খালি একটা উইথ ডিউ রিগার্ডস টু দ্য জুডিশিয়াল অফিসার্স এন্ড জাজেস আমি বলি, ধরো আসামি হয়ে যারা ডিফেন্স কাউন্সিল যারা আছেন, দ্য আসামি ডাজ নট ডিজার্ভ, কিন্তু উনি দাঁড়িয়ে দেখবেন, সত্যি কথা মানে প্র্যাগমেটিক্যালি বলছি, মানে উনি দেখবেন যে ডিফেন্সে কারা কারা আছে। ঠিক, ওখানে যদি দেখে যে বৈশা আছে, মুখ আছে, কুসুক আছে, বন্ধুজন আছে, বন্ধুজন আছে। এরা আছে, টাকা লাগবে না, আচ্ছা এবার না হলে আবার যদি দেখে স্টেটের দিকে আছে, স্টেটের দিকে ওরা আছে, স্টেটের দিকে কিছুই দেখছে, অ্যাবসলিউটলি কিচ্ছু দেখছে না, 161টাও দেখছে না। এই জায়গাটাতেই হচ্ছে বলার বিষয় যে there are tangible grounds that bail is not. অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশকে পুরো রেসপন্সিবল করা যাচ্ছে না, বিকজ জুডিশিয়ারি ব্যালেন্স দিচ্ছে না। এই জায়গাটা আমি বলছি সেটাই, আমি কিন্তু শুধু পুলিশকে রেসপন্সিবল করিনি, আমি বলেছি অপপ্রয়োগের কথাটা। অপব্যবহারের ক্ষেত্রে এবং অপপ্রয়োগের ক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা কম দায়ী নন। সেই জন্য আমার একটা বক্তব্য থাকবে, আপনারা যখন ফের অনুষ্ঠান করবেন অবশ্যই জুডিশিয়াল অফিসারদের ইনভাইট করুন, তাদের কাছে নিজেদের সমস্যা তুলে ধরুন যে এই ধরনের সমস্যা আমরা ফেস করছি। কেন আমি জানি না এখানে কোনো জুডিশিয়াল অফিসার আছেন কিনা, থাকা দরকার ছিল। তারা বুঝুন, আপনারা, আমি পরামর্শ দেব, আপনারা বিভিন্ন জেলার স্টেট লিগাল, বিভিন্ন জেলার লিগাল সার্ভিসেস অথরিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ধরনের অনুষ্ঠান করুন, জজ সাহেবদের ডাকুন, ইনভাইট করুন, তারা শুনুন। আপনাদের মধ্য থেকে ভিকটিমরা সেখানে বক্তব্য রাখবেন। জজ সাহেবদের মাথায় আসা প্রয়োজন, যেটা সলিলদা বললেন এটা ঠিক, যেদিকে ভারী আইনজীবী থাকেন জজ সাহেবরা সেদিকে ঢলে পড়বেন। এটা কি ভাবা যায়? তাহলে জজ সাহেবদের আমরা মাই লর্ড কেন বলবো, কেন ইওর অনার বলবো? বলবো না তো, কারণ তুমি আমার কথা শুনছো না। এটা কিন্তু পুলিশ অফিসারদের যারা ইললিগাল গ্র্যাটিফিকেশন নিচ্ছে তার থেকেও বেশি পুলিশ অফিসার ম্যালাইন করছে তার ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টে যেন পুলিশ অফিসাররা যদি একটা ইললিগাল গ্র্যাটিফিকেশন থাকে এর মধ্যে, যদি আন্ডারটেকিং যেটা বললে তুমি, তার থেকেও কিন্তু এটা আরো বেশি, এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না পুলিশের। এবার আমি একটা ছোট্ট কথা বলি, আপনার কথা সূত্র ধরে। কলকাতা হাইকোর্টের মামলা, প্রভাত প্রসেন জজ সাহেব 376 এর মামলা জামিন নিতে এসেছেন।
30 দিন 40 দিন অবধি 164টা নেওয়া হয়নি। অনির্বাণ জানতেই পারে, হতে পারে অনির্বাণের মামলা, আমি জানি না, কোন পক্ষে হয়তো ছিল, কিন্তু 30 দিন 40 দিন অবধি 164 নেওয়া হয়নি। প্রভাত প্রতিম জজ সাহেব বললেন 164টা নিয়ে আসুন, আমি 164 দেখে ঠিক করবো কি জামিন দেবো কিনা। ভাবা যায় এইবারে আইও যিনি তিনি চলে গেলেন 164 আনতে, এবং তিনি মহিলাকে বলে দিলেন যে জজ সাহেব কিন্তু বলেছেন 164 দেখে ঠিক করবেন জামিন দেওয়া হবে কিনা। তারপরে 164 দেওয়া হলো, এবং সে এমন 164 দেওয়া হলো জামিনটা আর হলো না। এখানে আমার একটা ছোট্ট বক্তব্য আছে, যতটুকু আমি রেফারেন্স হয়ে পড়েছি 161 আপনারা বলা বলতে পারেন 161 and 164 যে স্টেটমেন্টস, they are not binding as evidence proof for trial court. তাহলে why the judges are insisting on it? Actually 161 164 সবই corroborative piece of evidence. Yes. মানে এগুলো সব প্রাথমিক এভিডেন্সের পরের দিকে আসে, Correct. কিন্তু বিষয়টা উল্টে গেছে পুরো, মানে আমাদের এই উল্টো রাজার উল্টো দেশে তো মানে উল্টে গেছে। না। 164 161 আগে আসছে, তারপরে কখনো টেস্টিফাই আগে তো একটা কেস, কেস হ্যাজ টু বি মেড আউট প্রাইমারিলি, তো অন দ্য ইনভেস্টিগেশন স্টেজে দিস আর দ্য টুলস। এবার এইটাকে লাস্টে যখন চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, ইভেন আপনি শুধু চার্জশিটের অ্যাঙ্গেল দিয়ে ভাববেন না, হতেও পারে তো একটা ফাইনাল রিপোর্ট ফলসও হতে পারে, তাই সেইগুলোও কিন্তু তখন এই স্টেটমেন্টগুলো পুলিশ অফিসাররা দেখবেন অনেক ক্ষেত্রে যখন ফলস কেস হয় তখন কিন্তু কিছু কিছু উইটনেসকে দিয়ে 164 করে রাখে, যাতে নিজেদের সেফগার্ডের জন্য করে একটা ফাইনাল রিপোর্ট ফলস করলো, মিস্টেক অফ ফ্যাক্ট হোয়াটএভার ইট ইজ। এইগুলো কন্ট্রাডিকশন যখন আপনি যে অ্যাঙ্গেলটা বলছেন, আমরা এটা কোরোবোরেট করবে না কন্ট্রাডিক্ট করবে সেটা ট্রায়াল স্টেজে বিচার্য হবে। আপনি আজকে সিম্পল এই পোরশনটা দেন, আপনাকে একটি ছেলে হচ্ছে আজকে চোখের সামনে দেখলেন মিস্টার এক্স ওয়াই কে রান ওভার করে দিয়ে চলে গেল, আপনি কমপ্লেইন লজ করলেন, আপনার তো একটা স্টেটমেন্ট লাগবে, সেই স্টেটমেন্টটা তো জজ সাহেব দেখবেন। তো প্রাইমা ফেসি মানে কিন্তু হচ্ছে মুশকিল, আজকালকার ডিটারমিনেশনটা শুধু অনেক ক্ষেত্রে এফআইআরটা একটু দেখতে হয়, সেটাই বলছি। কিন্তু 161 164 শুধু তাই না, দেখবেন 161 এ হয়তো লিখে দিয়েছে যে এরকম করেছে, অথচ ইনজুরি রিপোর্ট দেখবেন ম্যাচ করে না। আসলে মানে এই যে প্রসেসটা 161 164 দেখবো, প্রাইমা ফেসি ডিল করব, এইগুলো আমরা সবাই জেনে গেছি। ফলে কি হচ্ছে, বিচার প্রক্রিয়াটাও আমরা সবাই জেনে গেছি। ফলে যারা এটাকে আটকে রাখার চেষ্টা করছে জামিনটাকে, তারাও জানে যে এইগুলো করলে জামিনটা আটকানো যাবে, এবং তাই জন্য কি এখন আর ডাইনামিক বিচার, যেটা জয়ন্তদার অ্যাড্রেস করার চেষ্টা করছেন, বিচার প্রক্রিয়া না বড্ড ডাইনামিক নেই, আর একটা চেনা গতে চলছে, মানে একটা প্রবলেম, যদি সেটা মহিলারা এক পক্ষে আছেন, পুরুষরা আরেক পক্ষে আছেন, অবশ্যই সেটা মহিলাদের দিকে ফালক্রামটা ঝুলে থাকবে। খুব এবং সবথেকে ইম্পর্টেন্টলি ওই যেটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রাইমা ফেসি। একটা ঝাড়খণ্ডের ম্যাটারে আমরা এখানে গেছি মেইনটেনেন্সের ম্যাটারে বলেছি, সুপ্রিম কোর্টে গিয়ে ট্রান্সফার পিটিশন করে বলেছি যে এটা মিডিয়েশনে গেলে ভালো হয়, সেটেলমেন্ট হবে, স্টে করে দিয়েছি, ওরাও ম্যাট্রিমোনিয়াল প্রসিডিং স্টে করেছে। এবার মিসক্যারেজের অ্যালিগেশন দেখা গেল এন্টার মেডিকেল রিপোর্টে হচ্ছে, সেই মেডিকেল রিপোর্ট ইএনটি না কার্ড দেখে সেটা ঝাড়খণ্ড হাইকোর্ট রিজেক্ট করেছে 1 বছর ধরে মিডিয়েশন ফেল করার পর। সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে জাস্টিস অরুণ মিশ্রার বেঞ্চে শুধু বললেন যে হচ্ছে ফর আ কেস অফ 313 ইউ নিড টু গো বিহাইন্ড দ্য বার্স, দেন অনলি উইল সেটেল দ্য ইস্যু। শুধু 313 ধারাটা দেখে। তার মানে দাঁড়াচ্ছে দেখো, আমি তার মানে এটা বলতে চাইছি যে সবই আমরা জানি, অনির্বাণ যেমন বলছে, সৌমজিৎ যেমন বলছে, গতানুগতিক গতানুগতিক জজিয়তি হচ্ছে, সেটাও বুঝতে পারছি। তাহলে সেই পিরিয়ডটা আমাকে জামিনটা দিচ্ছ না কেন? তার মানে দাঁড়াচ্ছে জামিন না দিলেই আমার গায়ের ঝালটা মিটবে। আজকে সেই আইনজীবীর দাম বেশি হবে যিনি একজন মহিলার হয়ে দাঁড়িয়ে পুরুষটিকে জেলে রাখতে পারবেন, আবার পুরুষের হয়ে দাঁড়িয়ে সেই পুরুষটিকে তাড়াতাড়ি জেল থেকে বের করে আনতে পারবেন। ব্যাস, এই হচ্ছে তার কাজ। বিচার প্রক্রিয়াতে কি হলো, বিচার প্রক্রিয়াতে তিনি বেকসুর হলেন কিনা, এটা কিন্তু দেখাই হবে না। মানে আইনজীবীর দর তো সেখানেই, পুলিশেরও দর সেখানেই। যে পুলিশ মহিলার অভিযোগ নিয়ে ছেলেটিকে দীর্ঘদিন জেলে রেখে দিতে পারবে, হওয়া তো উচিত উল্টো, যে তুমি বাইরে তাকে বের করো, তাকে তার কেসটা প্রমাণ করতে দাও। এই গেল 1 নাম্বার 2। আরেকটা কথা বলা প্রয়োজন, সেটেলমেন্টের ইস্যুর কথা সৌমজিৎ তুললো। কলকাতা পুলিশ একটা মিডিয়েশন সেন্টার বা সেটেলমেন্টের জায়গা করেছে, আপনি জানি না আপনারা কোনোদিন গেছেন কিনা, সে কি ভয়াবহ জায়গা। সেখানে শুধুই পুরুষকে চাপ দেওয়া হয়,
সেখানে যারা মিডিয়েটর বা সেটেলমেন্ট করার জন্য বসে থাকেন, তাদের আমি কি কোয়ালিফিকেশন হয় আমার জানা নেই, কিন্তু তারা মনে করে যে 498 বলেই আগে অ্যারেস্ট করতে হবে। কেন আপনি অ্যারেস্ট হননি? টাকা দিন, আগে টাকা দিন। পুরুষটি যত বলবার চেষ্টা করছে যে আমি যে মেইনটেনেন্স ও মামলা করেছে কোর্টে, যেটা হবে সেটা আমি দেব না, আগে আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ যে কোনো প্রকারের টাকা, তারপর যদি তার সম্পত্তি থাকে সম্পত্তির অংশ, ফ্ল্যাট যদি জয়েন্ট নামে থাকে তাহলে স্ত্রীর নামে করে দাও, এটা হয়ে গেল উদ্দেশ্য। অর্থাৎ আমার বক্তব্যের মূল সুর ছিল যে আইনগুলি বা যে ধারাগুলি মেয়েদের কনফিডেন্স লেভেল বাড়াবার জন্য তৈরি হয়েছিল, সেগুলো হয়ে গেছে মেয়েদের হাতে অস্ত্র। শেষ একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমাদের ভারতের অন্যতম সেরা ল কলেজের ঘটনা। পার্টি হয়, মানে অর্থাৎ খুব পরিশ্রম তো ল পড়ে পড়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, পার্টি হবে 3rd সেমিস্টার 4th সেমিস্টার 3rd ইয়ার 4th ইয়ারের পরে পার্টি। সে পার্টিতে নাকি মদ্যপান চলে। এটা না কি বলছে আমি জানি না ভাই, আমি তো হাজার ল কলেজের ছাত্র, অত বড় কলেজে পড়ে উঠতে পারিনি, অনেক টাকাও দিতে হয়। তো তারপরে সেখানে সেই পার্টিতে নাকি একটি ছেলে মদ্যপান করে আরেকটি মদ্যপ মেয়ের কাছাকাছি গেছিল। দুজনেই মদ্যপান করেছে, কিন্তু ছেলেটি নাকি কাছাকাছি গেছে, যার জন্য মেয়েটি একটি অভিযোগ দায়ের করে। তারপর ছেলেটিকে নিয়ে ব্যাপক টানা হয়েছে, কোনো মতে জামিন পেয়ে ছেলেটি বাঁচে। অর্থাৎ ভেবে দেখুন, আমরা একই সঙ্গে বলছি যুগ বদলাচ্ছে, ছেলে মেয়ে কাঁধে কাঁধ দিয়ে হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর ওয়ার্কপ্লেস আইনটার কথা বলেছে, কিন্তু কোথাও যেন শেষে উদ্দেশ্য হলো ওই পুরুষটিকে কি করে টাইট দেবো। আমি এতে একমত নই বলে আমার আজকের এই অনুষ্ঠানে আসা। আমার এই অনুষ্ঠানে আসার মূল কারণ হলো আইনি বনাম বেআইনি লড়াইটাকে আমি আরো এগিয়ে দিতে চাই। আমি বলতে চাই যারা সত্যিকারের আইনের সাহায্য যাদের প্রয়োজন তারা পান, সেক্ষেত্রে আইনের প্রয়োগ যথাযথ হোক, জুডিশিয়াল অফিসাররা তারা এগিয়ে আসুন এবং তারা যথাযথ, আবার 3টে শব্দ ইউজ করব, সৎ, নিরপেক্ষ এবং সুষ্ঠু বিচার করুন। যদি তারা মনে করেন, এটাও খুব ভাবার দিন এসেছে যে যদি কোনো অপরাধ ঘটে থাকে সেটা তো ঈশ্বর ছাড়া আর যিনি অভিযুক্ত আর যিনি অভিযোগকারী তিনি ছাড়া আর কেউ জানেন না। আমরা মনে করি জজ সাহেবও জানেন। কি করে জানেন? তার কাছে যে নথিগুলি পেশ করা হয় তার মাধ্যমে তিনি বুঝতে পারেন। আজকে একটা সময় এসেছে এটা ভাবার যে ঈশ্বরের সমপর্যায়ে যাদের আমরা নিয়ে যাচ্ছি তারা কতটা সৎ, সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করছে। নাম্বার 3 এবং মোস্ট ভাইটাল, এই ধরনের অনুষ্ঠান আমরা ছড়িয়ে দেব গ্রামে গঞ্জে, প্রত্যন্ত প্রান্তগুলিতে, যেখানে পুলিশ বিটের সাংবাদিক থেকে শুরু করে জুডিশিয়াল অফিসাররা আসবেন, তারা বুঝবেন এবং তারা জানবেন যে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরুষ মানুষদের বা তার আত্মীয়দের। একটি ছেলের মা, তিনিও কিন্তু মহিলা, মনে রাখবেন। একটি ছেলের দিদি যার বিরুদ্ধে 498 হচ্ছে বা 376 অ্যাবেটমেন্ট করা হচ্ছে, বিবাহের মিথ্যা প্রতিশ্রুতিতে সহবাস, এই ধারায় যে দিদি জামাইবাবুকে অভিযুক্ত করা হচ্ছে তারা নাকি মদত দিয়েছিলেন, তাদেরও হাজতে নেবার কতটা প্রয়োজন আছে। আজকে একটা ব্যাপক আন্দোলনের প্রয়োজন এসেছে বলে আপনারা অনেকেই বড় বড় মানুষ আছেন, আমি তো খুবই সাধারণ একজন আইনের ছাত্র, বা সৌম্যজিৎ বা অনির্বাণ বা সলিলার মতো আরো অনেকে আছেন, সবাইকে আমি চিনি না, নাম জানি না, আলাপ হবে। তাদের মতো মানুষরা আজকে এই শনিবারটা এখানে দিচ্ছেন, তার মানে কোথাও আমরা একটা ফিল করছি কোথাও অন্যায় অবিচার চলছে। এই অন্যায় অবিচার থামাবার জন্য আজকে আমরা সকলে মিলে এক হয়েছি। আমাদের উদ্দেশ্যটা একেবারে 100% এক না হলেও কেউ হয়তো এখানে ভিকটিম আছেন, কেউ হয়তো আইনজীবী আছে, কেউ পুলিশ কর্তা রয়েছেন, কাছাকাছি আমাদের উদ্দেশ্য। কাজে আপনারা সকলে ভালো থাকুন, চেষ্টা করুন ভালো থাকবার। কতটা ভালো থাকবেন, খুব ভালো থাকলে আজকে আসবেনই না, কিন্তু চেষ্টা করুন ভালো থাকবার। আর আশা করি নন্দিনী ম্যাডামদের এবং তার এন্টায়ার টিমের এই আন্দোলন সফল হবে। এমন একটা দিন আসবে যেখানে পুরুষের জন্য আইন, মহিলার জন্য আইন বলে আলাদা কথা হবে না। আইনটা সকলের জন্য হবে, আইনের প্রয়োগ সকলের জন্য হবে। ধন্যবাদ, নমস্কার। থানায় যেটা রিসিভ কন্টেন্টস নট ভেরিফাইড বলে যে স্ট্যাম্পটা দেয়, ওটা কি লিগ্যাল ভ্যালু আছে? না, লিগ্যাল ভ্যালু তো ইমেন্স লিগ্যাল ভ্যালু আমি জানলাম না, তুমি কি দিলে আমি জানলাম। রাইট, ভ্যালু তো আছে, থানা রিসিভ করেছে, কিন্তু প্রশ্ন হলো সেখান থেকে ওটা একটা ব্রহ্মাস্ত্র হবে না একটা নির্জীব কিছু হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারি
আপনি যখন আইনজীবীর কাছে যাবেন আপনার প্রশ্ন নিয়ে আমরা উত্তর দিতে পারবেন না। কাজেই পুলিশের হাতে ক্ষমতা আছে ওই নির্দিষ্ট কাগজটাকে ব্রহ্মাস্ত্র হিসেবে তৈরি করে দেওয়া হয়। আমাদের আপত্তি সেখানে হয় এফআইআর করো নয় জেনারেল ডায়েরি হিসেবে ট্রিট করো, তাই তো? ঠিক তো? থ্যাংক ইউ। যে দিচ্ছে সে কিছু করতে পারবে না, যেটা মানে দিচ্ছে সে কিছু করতে পারবে না, অনলি পুলিশ ক্যান ডু। আপনি কি সে তো কিছু করতে পারবে না, পুলিশের হাতেই তো ক্ষমতা, সেটাই তো আমরা বলছি। হ্যাঁ বলুন। দুটো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, দুটোই মোটামুটি আয়। সেটা হচ্ছে ধরুন আপনি একটু আগে বলেছেন তো যে অনেকে বেকসুর ধরুন ট্রায়াল অ্যান্ড এন্ডেড এভরিথিং ইজ ডান। আমার আপনাদের দুটো প্রশ্ন ফ্রম ইউর এক্সপিরিয়েন্স এজ এ লয়ার। এই ক্ষেত্রে আমি 182 আইপিসি করতে পারি, মানে স্টেট ক্যান ডু। আরেকটা হচ্ছে পারজুরি বলছি, পারজুরি 340 যদি কেউ করে তাহলে জাজেস শুড টেক প্রবলেম। এই দুটো আমাদের অসুবিধে হচ্ছে, এই দুটো হচ্ছে না। আপনি বোধহয় প্রশ্ন করতে চাইছেন যে একজন মানুষ যখন বেকসুর খালাস হয়ে যাবে তিনি আবার আদালতে আসবেন না। আমি একদম লাস্টে বলি, আমার 22 বছরের অভিজ্ঞতা, ওদের অভিজ্ঞতা সবার মিলে হয়তো 50-60 বছর হয়ে যাবে। 50-60 বছরের অভিজ্ঞতায় বলছি, একটা মানুষ যখন আদালত থেকে পরিত্রাণ পায় সে দৌড়ে পালায় আর ফিরে আসে না। কাজেই ওই একটা আপনি যেটা বলছেন ওটাও তো অধর্তব্য অপরাধ, সেটাও অধর্তব্য। তারা আর আদালতে ফিরে আসতে চাইবেন না, দৌড়ে পালিয়ে যাবেন। যারা করছে অনেকে 340 অ্যাপ্লাই করছে, 340 অ্যাপ্লাই নিশ্চয়ই করছে, কিন্তু নিচ্ছে না। এটাই তো বলছি। 340 অ্যাপ্লাই করা এবং প্রয়োগ করা অত্যন্ত কজন মানুষের পক্ষে সেটা সম্ভব হয়। তো ধন্যবাদ। ধরুন আমি যদি করি, আমি করলাম, তাহলে জাজেসরা কেন নিচ্ছে না? না, না, আমাদের গুরুত্ব নিশ্চয়ই নেবেন। তাই ধন্যবাদ।